ওয়েলকাম টু সায়েন্স টিউটোরিয়াল বাংলা। প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আমি তন্ময় রায়। আজকে শুরু করতে চলেছি আমাদের নতুন অধ্যায় দ্বাদশ শ্রেণীর জন্যে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে। তো দ্বাদশ শ্রেণীর ইনঅর্গানিক কেমিস্ট্রির খুব ইন্টারেস্টিং একটি অধ্যায় হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো এই অধ্যায়টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে। এই অধ্যায়ে অনেক বোঝার জিনিস আছে, মুখস্থ করলেই হবে না, সঙ্গে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আজকে যে অধ্যায়টি আমরা শুরু করতে চলেছি সেটি হলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। অধ্যায়টির নাম কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যাকে বলা হয় জটিল যৌগ। তো নামটি শুনেই মনে হচ্ছে যৌগটি অনেক জটিল হবে, অধ্যায়টা জটিল হবে, কিন্তু একেবারেই তা নয়। অধ্যায়টি অত্যন্ত সোজা, খুব সহজ এবং তোমরা সহজেই এটি বুঝতে পারবে। অধ্যায়টি শুরুর আগেই তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকবে। আমরা আজকে যা আলোচনা করব তোমরা নোট করে নেবে। বইয়ের সঙ্গে সঙ্গে এই নোটগুলো অবশ্যই কিন্তু পড়তে হবে। তো চলো শুরু করা যাক। তো জটিল যৌগ পড়ার আগে আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি এটি হলো আমাদের রক্তের লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেলের ছবি, এবং তার পাশেই এই রেড ব্লাড কর্পাসেলের একটি উপাদান হলো হিমোগ্লোবিন, যা কিনা অক্সিজেনকে বহন করে নিয়ে যায়। তো হিমোগ্লোবিনের সংকেতটা দেখো, একটা বড় আকারের একটা সংকেত রয়েছে। এরপরে আমরা দেখছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ খাবার তৈরি করছে। এই সালোক সংশ্লেষের জন্যে পাতার ক্লোরোফিল অত্যন্ত প্রয়োজনীয় একটি রঞ্জক পদার্থ। এই ক্লোরোফিল তার সংকেত দেয়া রয়েছে, অত্যন্ত বড় একটি আকারের সংকেত। আমাদের জীবন ধারণের জন্যে আমাদের বিভিন্ন ভিটামিনসের প্রয়োজন হয়। সেরকমই একটি ভিটামিন হলো ভিটামিন B12। এই ভিটামিন B12 অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান আমাদের অনাক্রমতা বৃদ্ধির জন্যে। তো এখানে ভিটামিন B12 এর সংকেতটা দেখা যাচ্ছে, এটাও একটি জটিল সংকেত। এবার এই যে ছবিটি আমরা দেখছি এটি একটি বিখ্যাত ছবি। এই ছবিটি স্টারি নাইটের ছবি। এত ইম্পর্টেন্ট কেন ছবিটি? এই ছবিটি যিনি তৈরি করেছেন তিনি হলেন ভিনসেন্ট ভ্যান গফ, এবং এই ছবিটি অত্যন্ত প্রসিদ্ধ, প্রচুর মূল্য ছবিটির। কী কারণে ছবিটির মূল্য এত হলো? কারণ এই ছবিতে যে রং ব্যবহার করছে সেই রংটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ছবিতে যে নীল রংটা ব্যবহৃত হয়েছে, এই যে নীল রং, এটা কিন্তু সাধারণ নীল রং নয়। সাধারণ যে জল রং ব্যবহার করা হয় তাতে যে নীল রং থাকে তা সূর্যের আলোতে বা সাধারণ অবস্থায় আস্তে আস্তে ফেড হয়ে যায়, কিন্তু এখানে যে নীল রংটি ব্যবহার করা হয়েছিল এই নীল রংটি কিন্তু তা নয়। অত্যন্ত ব্রাইট ভাইব্রেন্ট কালার ছিল এই নীল রংটি। নীল রংটি কি? নীল রংটি প্রকৃত নাম হচ্ছে প্রুশিয়ান ব্লু, যার সংকেত দেওয়া হলো। এই যে প্রুশিয়ান ব্লু নীল রং, এটা কি এক ধরনের, এই যে ডাইটা, এটা সাধারণ যৌগ নয়, এগুলো কিন্তু সব জটিল যৌগের মধ্যে পড়ে। আমরা একটি নাম দেখতে পাচ্ছি সিসপ্ল্যাটিন। এটি ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। এই সিসপ্ল্যাটিনও কিন্তু সাধারণ যৌগ নয়, এগুলোও কিন্তু জটিল যৌগ। আমরা যে সমস্ত উদাহরণগুলো এখানে দেখলাম, হিমোগ্লোবিন, ক্লোরোফিল, সিসপ্ল্যাটিন বা প্রুশিয়ান ব্লু, এই সবগুলোই কিন্তু জটিল যৌগ। তো জটিল যৌগের প্রচুর ব্যবহার আমাদের বর্তমানে আমরা করে থাকি। তো কি দেখে নেওয়া যাক এই জটিল যৌগ সম্পর্কে। তো জটিল যৌগের ধারণা আমরা কিভাবে পাই? প্রথমেই আমরা সিম্পল সল্ট বা সাধারণ লবণ সম্পর্কে জানব। কি এই সিম্পল সল্ট? আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, অর্থাৎ তুল্য পরিমাণ অ্যাসিড এবং তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ অ্যাসিড হিসাবে যদি আমরা HCl এবং ক্ষার হিসাবে যদি আমরা NaOH ব্যবহার করি তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ পাবো, অর্থাৎ সিম্পল সল্ট। সোডিয়াম ক্লোরাইড লবণ হলো সিম্পল সল্ট বা সাধারণ লবণ। এটাকে সমিত লবণও বলা হয়ে থাকে। তাহলে এই সাধারণ লবণ
কি এই সাধারণ লবণ? এই সাধারণ লবণ বা সিম্পল সল্ট এগুলি হলো জলে দ্রবীভূত হয়, অর্থাৎ এগুলোকে বলা হয় সলিউবল সল্ট। যদি আমরা একটি বিকার নিই এবং এই বিকারের মধ্যে NaCl লবণ দ্রবীভূত করাই, NaCl লবণ বিকারে দ্রবীভূত করলে কি হবে? NaCl বিভাজিত হবে। বিভাজিত হবে কিসে? বিভাজিত হবে ক্যাটায়ন এবং অ্যানায়নে। এই NaCl ক্যাটায়ন হিসাবে Na+ এবং অ্যানায়ন হিসাবে Cl- আয়ন উৎপন্ন করে, অর্থাৎ সিম্পল সল্টকে জলের মধ্যে দ্রবীভূত করলে তারা আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হলো অ্যাডিশন কম্পাউন্ড। অ্যাডিশন কম্পাউন্ড নাম থেকে আমরা বুঝতে পারছি এটি অ্যাডিশন বা যুক্ত হওয়াকে বোঝাচ্ছে। কি এই অ্যাডিশন কম্পাউন্ড? যখন দুটি বা তার বেশি সুস্থির যৌগ তারা যখন একটি নির্দিষ্ট অনুপাতে পরস্পর যুক্ত হয়ে নতুন একটি যৌগ গঠন করে তখন তাকে অ্যাডিশন কম্পাউন্ড বলা হয়ে থাকে। সুস্থির যৌগ কিন্তু যুক্ত হচ্ছে আবার একটা সুস্থির যৌগই তৈরি করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যাডিশন কম্পাউন্ড। যেমন KCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জল, এই তিনটে আলাদা আলাদা সুস্থির কম্পাউন্ডগুলোকে যৌগগুলোকে যদি আমরা যোগ করি এবং KCl এর সঙ্গে MgCl2 তার সঙ্গে 6 অণু জল, তাহলে এরা প্রত্যেকেই যুক্ত হলো। একটি KCl, একটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 6টি জল যুক্ত হয়ে KCl.MgCl2.6 ওয়াটার নামক একটা বড় সংকেত বিশিষ্ট আণবিক যৌগ তৈরি করলো। এই যৌগটার নাম হচ্ছে কার্নালাইট। এই যে এখানে KCl ব্যবহৃত হয়েছে, KCl নিজে সুস্থির ছিল, MgCl2 সেও নিজে সুস্থির, ওয়াটার এও নিজে সুস্থির, তিনটে সুস্থির যৌগ কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে কার্নালাইট তৈরি করেছে। তাহলে এই ধরনের যৌগকে আমরা বলবো অ্যাডিশন কম্পাউন্ড। আমরা আরেকটি উদাহরণ নিয়ে নিই, K2SO4 প্লাস Al2SO4 3 প্লাস 24 ওয়াটার। তাহলে এরাও যুক্ত হয়ে যে অ্যাডিশন কম্পাউন্ডটা তৈরি করলো সেটি হলো K2SO4.Al2SO4 3.24 ওয়াটার। তাহলে এই যে সংকেতটি, এই সংকেতটি নাম হচ্ছে পটাশ অ্যালাম বা ফটকিরি। পটাশ অ্যালাম বা ফটকিরি, যেহেতু পটাশিয়ামের লবণ তাই এটি পটাশ অ্যালাম নামে পরিচিত, এবং যাকে আমরা ফিটকিরি বলে চিনি, কিন্তু প্রকৃতপক্ষে ওটি ফিটকিরি নয়, ওটি হলো ফটকিরি। প্রকৃত নাম হচ্ছে ফটকিরি, আমরা ভুল উচ্চারণ করি ফিটকিরি। তো বহুল ব্যবহার রয়েছে ফটকিরির। তো এটিও কিন্তু অ্যাডিশন কম্পাউন্ড। কেন অ্যাডিশন কম্পাউন্ড? কারণ দেখতে পাচ্ছি আমরা K2SO4, Al2SO4 3, ওয়াটার, এই তিনটেই কিন্তু নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে এটা তৈরি করেছে। ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট এবং জল এরাও নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে মোর সল্ট তৈরি করে। এটি হলো মোর সল্টের চিহ্ন, মোর সল্ট বা মোর লবণ। আরেকটি উদাহরণ দেখা যাক, FeCN2 4KCN, এই দুটি কম্পাউন্ড যুক্ত হয়ে আমাদেরকে তৈরি করেছে FeCN2.4KCN। এই FeCN2.4KCN এই যৌগটি কিন্তু আরেকটি বৈশিষ্ট্য আছে। কি? এই যৌগটি আর এক রকম ভাবে যুক্ত হয়ে তৈরি করে K4FeCN6, অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদাহরণগুলোতে আমরা দেখলাম যে দুই বা তার বেশি সুস্থির যৌগগুলো তারা কিন্তু নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে নতুন একটি যৌগ তৈরি করছে, তাই এইগুলোকে আমরা বলবো অ্যাডিশন কম্পাউন্ড। এই অ্যাডিশন কম্পাউন্ড দু রকম হয়ে থাকে। কি কি? একটি হলো ডাবল সল্ট বা যুগ্ম লবণ, এবং আরেকটি হলো কমপ্লেক্স সল্ট বা জটিল লবণ। ডাবল সল্ট বা যুগ্ম লবণ কি? ডাবল সল্টের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা লবণগুলোকে বলবো ডাবল সল্ট, অর্থাৎ যারা কিনা সিম্পল সল্ট বা সাধারণ লবণ থেকে আলাদা। কি কি বৈশিষ্ট্য হবে? এই যে ডাবল সল্ট বা যুগ্ম লবণ, এরা অবশ্যই ক্রিস্টালাইন হবে, অর্থাৎ কেলাসাকার হবে, এবং দ্রবণের মধ্যে এদের সত্তা কিন্তু অক্ষুণ্ণ থাকে না,
অর্থাৎ এরা নিজের সত্তাটা হারিয়ে ফেলে। যখনই এই ডাবল সল্টগুলোকে জলে দ্রবীভূত করা হবে তখন তারা সংশ্লিষ্ট আয়ন উৎপন্ন করবে এবং এই যে জলীয় দ্রবণে বিভাজিত হয়ে সংশ্লিষ্ট আয়ন উৎপন্ন করতে পারে, এটাই কিন্তু ডাবল সল্টের মূল বৈশিষ্ট্য। যেমন আমরা কার্নালাইটের উদাহরণ নিয়েছি KCl.MgCl2.6 ওয়াটার। এই কার্নালাইটকে যদি আমরা জলের মধ্যে দ্রবীভূত করি তাহলে আমরা দেখব এর সংশ্লিষ্ট আয়নগুলো উৎপন্ন হয়েছে, অর্থাৎ K+, Cl- এবং Mg2+। এবং যেহেতু জলীয় দ্রবণ, সেহেতু জলীয় দ্রবণে এই আয়নগুলো থাকবে, তাই আমরা ব্র্যাকেটের মধ্যে অ্যাকোয়াস কথার একিউ ব্যবহার করছি। একিউ কথার অর্থ হলো অ্যাকোয়াস। এবার এই যে জলীয় দ্রবণে তিনটি আয়নের যদি আমরা শনাক্তকরণ পরীক্ষা করি তাহলে প্রত্যেকটি আয়নই কিন্তু তাদের সংশ্লিষ্ট পরীক্ষায় সাড়া দেবে, অর্থাৎ সংশ্লিষ্ট আয়নগুলি নিজ নিজ চারিত্রিক পরীক্ষায় সাড়া দেয়। কমপ্লেক্স সল্ট বা জটিল লবণ। এই অধ্যায়ে আমাদের মূলত বিষয় আলোচনা করা হবে জটিল লবণ সম্পর্কে, অর্থাৎ জটিল যৌগই হলো কিন্তু জটিল লবণ। জটিল লবণে কি কি বৈশিষ্ট্য থাকে? জটিল লবণের বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু দ্রবণের মধ্যে নিজেদের স্বাধীন সত্তাকে অক্ষুণ্ণ রাখতে পারে এবং জলীয় দ্রবণে এদেরকে দ্রবীভূত করলে এরা বিয়োজিত হয়ে নিজ নিজ সংশ্লিষ্ট আয়ন উৎপন্ন না করে একটি নতুন আয়ন উৎপন্ন করে, যে আয়নটিকেই বলা হয় কিনা জটিল আয়ন। যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড, একটু আগে আমরা এই উদাহরণটাই ব্যবহার করেছিলাম। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই পটাশিয়াম ফেরোসায়ানাইডকে যদি আয়নিত করা হয় অর্থাৎ জলে দ্রবীভূত করা হয় তবে এখান থেকে কিন্তু পটাশিয়াম, Fe এবং Cn এই যে তিনটে পরমাণু তিনটে আয়ন তৈরি করতে পারে না। এখান থেকে K+ বা Fe2+, Cn- এই তিনটে আয়ন উৎপন্ন হয় না। তার পরিবর্তে সম্পূর্ণ নতুন একটি আয়ন উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? যে 4টি K+ এবং নতুন একটি আয়ন FeCN6 4- উৎপন্ন হয়। এই FeCN6 4- এই আয়নটাকেই বলা হচ্ছে জটিল আয়ন বা কমপ্লেক্স আয়ন। এটি হলো জটিল আয়ন বা কমপ্লেক্স আয়নটির সংকেত। এটি একটি অক্টাহেড্রাল স্ট্রাকচারে রয়েছে। এই জটিল আয়নে Cn মূলকগুলি Feর সঙ্গে যুক্ত রয়েছে। এটি কিন্তু সাধারণভাবে যুক্ত নেই। এখানে যেটা যুক্ত রয়েছে, দেখো এখানে ব্যবহার করা হয়েছে কি তীর চিহ্ন, অ্যারো সাইন ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে কোঅর্ডিনেট বা ডেটিভ বন্ডের উল্লেখ করা হয়েছে। সুতরাং Cn Fe সঙ্গে ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে যুক্ত রয়েছে। যেহেতু এই কমপ্লেক্স আয়নে কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধন দেখা যায়, তাই এই যৌগগুলোকে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই যে K4FeCN6, এই যে জটিল লবণটা রয়েছে, এই জটিল লবণের Fe অর্থাৎ এই যে ধাতব আয়নটা, এই ধাতব আয়নটা কেন্দ্রে থাকে, তাই এই ধাতব আয়নটিকে বলা হয়ে থাকে সেন্ট্রাল মেটাল আয়ন বা কেন্দ্রীয় ধাতব আয়ন। এবং এটা যেহেতু +2 জারণ স্তরে রয়েছে তাই আমরা একে আয়ন বলছি। Cn, এই Cn 6টি Cn Fe সঙ্গে যুক্ত রয়েছে, তাই এরা হলো লিগ্যান্ড। এবং থার্ড ব্র্যাকেটের বাইরে, কারণ থার্ড ব্র্যাকেট টুকুর মধ্যেই আমরা কিন্তু জটিল আয়নকে লিখব, থার্ড ব্র্যাকেটের বাইরে K4 আছে অর্থাৎ পটাশিয়াম রয়েছে, এই K4 কে বলা হয় কাউন্টার আয়ন। এখানে Fe যেহেতু +2 জারণ স্তরে রয়েছে সেহেতু এটি হলো সেন্ট্রাল মেটাল আয়ন। এমন এমন ক্ষেত্র হতে পারে যে ক্ষেত্রে ধাতব পরমাণুটি পরমাণু হিসেবে রয়েছে, কোনো আয়ন হিসেবে নেই। যেমন উদাহরণ হিসাবে আমরা এই উদাহরণটা দেখে নিই। এক্ষেত্রে নিকেল পরমাণুর জারণ স্তর কিন্তু 0, অর্থাৎ নিকেল পরমাণু জারণ স্তর 0 হয়, এটি সেন্ট্রাল মেটাল অ্যাটম। সুতরাং কেন্দ্রে যে ধাতব মৌলটা থাকবে সেটি পরমাণু হিসেবেও থাকতে পারে অথবা আয়ন হিসেবেও থাকতে পারে। এই যে ধাতব পরমাণু বা ধাতব আয়ন সম্পর্কে আমরা আলোচনা করছি, তো সমস্ত ধাতুরাই কি এই ধরনের জটিল যৌগ তৈরি করতে পারে? তা কিন্তু পারে না। জটিল যৌগ তৈরি করতে গেলে ধাতুগুলোর কিছু ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যেমন ধাতুগুলো আকারে অনেক ছোট হবে, অর্থাৎ স্মল সাইজের হবে, হাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ থাকতে হবে এবং তাদের ভ্যাকান্ট ডি অরবিটাল থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকান্ট ডি অরবিটাল। এই ভ্যাকান্ট ডি অরবিটাল অবশ্যই কিন্তু থাকতে হবে। তোমরা
খাতায় অবশ্যই এগুলো নোট করে নেবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো, সবাই খাতায় লিখে নাও। তো আকারে ছোট হতে হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হাই হতে হবে, ভ্যাকান্ট ডি অরবিটাল থাকতে হবে। সুতরাং সমস্ত ধাতুর কিন্তু এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা এই বৈশিষ্ট্যগুলো থাকে না। যেমন এস অরবিটাল বা পি অরবিটাল ভুক্ত যে সমস্ত ধাতু রয়েছে তাদের যৌগগুলো কিন্তু সমস্ত সাদা রঙের হয়ে থাকে, অর্থাৎ তাদের কোনো কালারফুল নয়। কিন্তু এই যে জটিল যৌগগুলো, এই জটিল যৌগ কিন্তু ম্যাক্সিমামই কালারফুল, তারা সমস্ত রকম কালার হতে পারে। কেন কালার হয়? কারণ এই ফাঁকা ডি অরবিটাল থাকার জন্য। এই ডি অরবিটালকে ব্যবহার করে তারা বিভিন্ন রকম বন্ধনে যুক্ত হতে পারে, সেটা আমরা এর পরে আলোচনা করব। তো এই যে ডি অরবিটাল যুক্ত স্পেশাল টাইপের মৌলগুলো কারা? এরা হলো ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ সন্ধিগত মৌল। ট্রানজিশন মেটাল বা সন্ধিগত ধাতুগুলোই কিন্তু অসমযোজী বা কোঅর্ডিনেট কম্পাউন্ডগুলো গঠন করতে পারে। এই যে সন্ধিগত মৌল বা ট্রানজিশন মেটাল সম্পর্কে আমরা আলোচনা করছি, এই ধাতুগুলি সবসময় লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করে। লুইস অ্যাসিড মানে কারা? যাদের ফাঁকা ডি অরবিটাল থাকার জন্য তারা অন্যের কাছ থেকে ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে, এবং যে যারা যুক্ত হচ্ছে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। তো এই লিগ্যান্ড গুলো ইলেকট্রন জোড় দান করে। তো লিগ্যান্ড গুলো ইলেকট্রন জোড় দান করছে আর ধাতুগুলো ইলেকট্রন জোড় গ্রহণ করছে। সুতরাং এখানে ধাতুগুলো লুইস অ্যাসিড এবং যে লিগ্যান্ড সেগুলো হচ্ছে লুইস বেস। এই ধাতু যে কিনা লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করে, তারা লিগ্যান্ড থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে পরবর্তী নোবেল গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এবং নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য তারা অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়। অর্থাৎ লিগ্যান্ডগুলি ধাতুর সঙ্গে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ধন বা ডেটিভ বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়ার্নারের জটিল যৌগের তত্ত্ব, ওয়ার্নার কোঅর্ডিনেশন থিওরি। সুইস বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়ার্নার 1893 সালে জটিল যৌগের পরমাণুগুলোর রাসায়নিক বন্ধন, জটিল যৌগের প্রকৃতি, তাদের গঠন সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন। এই তত্ত্বগুলি ওয়ার্নারের জটিল যৌগের তত্ত্ব বা ওয়ার্নারের সবর্গীয় তত্ত্ব অর্থাৎ ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি নামে পরিচিত। তো এই ওয়ার্নারের কোঅর্ডিনেশন থিওরির কি কি মূল বিষয় আমরা সেগুলো জেনে নিই। জটিল যৌগের কেন্দ্রীয় ধাতু বা ধাতব আয়ন দু রকমের যোজ্যতা প্রদর্শন করে। এটি হলো ওয়ার্নারের তত্ত্বের মূল কথা, অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রীয় ধাতব পরমাণু সেটি আয়ন হতে পারে, তারা দু রকম যোজ্যতা দেখায়। কি কি যোজ্যতা দেখায়? একটি হলো প্রাথমিক বা মুখ্য যোজ্যতা, যাকে কিনা বলা হয় আয়নীয় যোজ্যতা, প্রাইমারি ভ্যালেন্সি। দ্বিতীয়টি হলো গৌণ যোজ্যতা। এই গৌণ যোজ্যতাকে বলা হয়ে থাকে অআয়নীয় যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি। তো আমরা বিস্তারিত জেনে নিই এই প্রাথমিক যোজ্যতা এবং গৌণ যোজ্যতা সম্পর্কে। প্রথমে জানবো প্রাথমিক বা মুখ্য বা আয়নীয় যোজ্যতা সম্পর্কে। কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের জারণ সংখ্যার মানই হলো তার প্রাথমিক যোজ্যতা বা মুখ্য যোজ্যতা। এই প্রাথমিক যোজ্যতা বা মুখ্য যোজ্যতা শুধুমাত্র অ্যানায়ন দ্বারা পরিপৃক্ত থাকে, অর্থাৎ স্যাটিসফাইড হয়। অর্থাৎ জটিল যৌগে কতগুলি অ্যানায়ন রয়েছে সেই অ্যানায়নের সংখ্যা বা ওই ধাতব পরমাণুর জারণ সংখ্যায় একই জিনিস হবে, সেগুলি হলো প্রাথমিক বা মুখ্য যোজ্যতা। জলীয় দ্রবণে অ্যানায়নগুলি কেন্দ্রীয় ধাতব পরমাণু বা ধাতব আয়ন থেকে বিচ্ছিন্ন হয়, তাই এদের আয়নীয় যোজ্যতা বলা হয়, অর্থাৎ আয়নাইজেবল। যেহেতু এরা আয়নিত হতে পারছে তাই এরা আয়নীয় যোজ্যতা। আর যেহেতু এরা আয়নিত হতে পারে তাই এদের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, অর্থাৎ এরা নন ডিরেকশনাল হয়ে থাকে। উদাহরণ হিসাবে আমরা একটু বুঝে নিই, উদাহরণের সাহায্যে কিভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। যেমন আমরা একটি যৌগের উদাহরণ নিয়েছি CONH3(6Cl3). এই CONH3(6Cl3) যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটুকুকে রাখা হয়েছে এইটুকু হলো আমাদের জটিল আয়ন এবং বাইরে রয়েছে আমাদের কাউন্টার আয়ন। তো আমরা এখানে ধাতু হিসেবে কোবাল্ট ব্যবহৃত হয়েছে
এই কোবাল্টের জারণ স্তর নির্ণয় করব। কোবাল্টের জারণ সংখ্যা নির্ণয় করলে যে সংখ্যা মানটি পাবো সেটি হলো মুখ্য যোজ্যতা বা প্রাথমিক যোজ্যতা। তো কিভাবে কোবাল্টের জারণ সংখ্যা নির্ণয় করব? আমরা কোবাল্টের জারণ সংখ্যাকে ধরে নিলাম x। এবার কোবাল্টের সঙ্গে লিগ্যান্ড হিসেবে NH3 যুক্ত রয়েছে। এই NH3 কিন্তু 0, তো 6টি NH3 রয়েছে, তো 0 × 6 এবং 3টি Cl রয়েছে, প্রত্যেকটি Cl এর -1, তাহলে x প্লাস 0 × 6 প্লাস -1 × 3, ওভারঅল এই যৌগটা নিউট্রাল অবস্থায় রয়েছে, তাই তার চার্জ হলো 0। তাহলে এই সমীকরণটাকে আমরা সলভ করে যদি x এর মান নির্ণয় করতে পারি তাহলেই আমাদের জারণ সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে x হলো +3। যেহেতু x +3 অর্থাৎ কোবাল্ট +3 জারণ স্তরে রয়েছে, সুতরাং এই জটিল যৌগটিতে কেন্দ্রীয় ধাতব পরমাণু কোবাল্টের প্রাথমিক যোজ্যতা বা মুখ্য যোজ্যতা হলো 3। কোবাল্ট ধাতুটি 3টি Cl- আয়ন দ্বারা পরিপৃক্ত রয়েছে অর্থাৎ স্যাটিসফাইড। যেহেতু যোজ্যতা 3 তাই 3টি অ্যানায়ন দ্বারা স্যাটিসফাইড হবে। আমরা দেখতে পাচ্ছি 3টি Cl আছে, Cl3, এই Cl3 মানে 3টি Cl- আয়ন রয়েছে। দ্বিতীয়ত গৌণ বা অআয়নীয় যোজ্যতা, সেকেন্ডারি ভ্যালেন্সি। কোন যোজ্যতাকে আমরা সেকেন্ডারি ভ্যালেন্সি বলবো? জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে যে কটি একযোজী লিগ্যান্ড যুক্ত থাকে সেই সংখ্যাকে তার গৌণ যোজ্যতা বলা হয়ে থাকে। এই সংখ্যাটিকে সবর্গাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার বলা হয়ে থাকে। প্রত্যেকটি কেন্দ্রীয় ধাতু বা ধাতব মূলকের গৌণ যোজ্যতা সর্বদা নির্দিষ্ট থাকে, অর্থাৎ গৌণ যোজ্যতা কিন্তু নির্দিষ্ট, এটা পরিবর্তন হয় না। জলীয় দ্রবণে যদি আমরা অর্থাৎ জলের মধ্যে যদি এই জটিল লবণটিকে দ্রবীভূত করা যায় তাহলে জলীয় দ্রবণে লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় ধাতব পরমাণু বা ধাতব আয়ন থেকে বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ লিগ্যান্ডগুলিকে কখনোই কিন্তু ধাতব পরমাণু বা আয়ন থেকে বিচ্ছিন্ন করা যায় না। যেহেতু এদেরকে বিচ্ছিন্ন করা যায় না তাই এদেরকে বলা হয় নন আয়োনাইজেবল অর্থাৎ অআয়নীয় যোজ্যতা। এই গৌণ যোজ্যতাগুলি ত্রিমাত্রিক দিকে একটি নির্দিষ্ট অভিমুখে বিন্যস্ত থাকে, অর্থাৎ এটা ডিরেকশনাল, এবং জটিল আয়নটি একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার লাভ করে। যেহেতু নির্দিষ্ট ডিরেকশনাল অর্থাৎ নির্দিষ্ট অভিমুখে বিন্যস্ত থাকে তাই এদের নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে। গৌণ যোজ্যতা ইলেকট্রন জোড় দাতা পরমাণু কারা হতে পারে? তারা অ্যানায়ন হতে পারে, প্রশম পরমাণু হতে পারে এবং কিছু ক্ষেত্রে ক্যাটায়ন, খুবই অল্প হয়, যেমন NO+, এটি একটি ক্যাটায়ন। অর্থাৎ গৌণ যোজ্যতা যে সমস্ত অ্যানায়ন, প্রশম পরমাণু বা কিছু ক্যাটায়ন আছে যারা কিনা ইলেকট্রন জোড় দান করতে পারে তাদের বলা হয় দাতা পরমাণু। তো এই দাতা পরমাণু দ্বারাই কিন্তু তারা স্যাটিসফাইড হয় অর্থাৎ পরিপৃক্ত থাকে। আমরা একটি উদাহরণ দিয়ে এটি বুঝে নিই। এখানে আগের উদাহরণটি নেওয়া হয়েছে CONH3 Cl3। এই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি লিগ্যান্ড হিসাবে কে রয়েছে? লিগ্যান্ড হিসাবে অ্যামোনিয়া রয়েছে, NH3 রয়েছে। NH3 রয়েছে কোবাল্টের সঙ্গে, কোবাল্ট ধাতুর সঙ্গে লিগ্যান্ড হিসাবে NH3 যুক্ত রয়েছে। কটি NH3 রয়েছে? 6টি NH3 রয়েছে। তাহলে লিগ্যান্ড হলো অ্যামোনিয়া এবং এর সংখ্যা হলো 6। তাহলে যতগুলি একযোজী লিগ্যান্ড যুক্ত থাকবে সেগুলোকে আমরা বলবো তার গৌণ যোজ্যতা। সুতরাং এই যৌগে কোবাল্টের গৌণ যোজ্যতা হলো 6, অর্থাৎ কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বারও 6। তো খুব ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশন নাম্বার বিভিন্ন রকম হতে পারে। তো এই অধ্যায়ে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং 6 এই দুটোকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়বো। এমন নয় যে অন্যগুলো হয় না, অন্যগুলো হয় কিন্তু আমাদের সিলেবাসের অতটা অন্তর্গত নয়। তো কোঅর্ডিনেশন নাম্বার 6 এবং কোঅর্ডিনেশন নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিমামই কোঅর্ডিনেশন নাম্বার 6 আমরা পড়বো। এর পরবর্তীতে আমরা আলোচনা করব। যদি এই থিওরিটাকে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে এবং অবশ্যই আমাদের চ্যানেল, তোমাদের সকলের চ্যানেল সায়েন্স টিউটোরিয়াল বাংলা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।
সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমাদের নোটিফিকেশনগুলি তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। এবার একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো সবর্গীয় ও আয়নীয় পরিমণ্ডল, কোঅর্ডিনেশন স্ফিয়ার এবং আয়নিক স্ফিয়ার। কি এই কোঅর্ডিনেশন স্ফিয়ার বা আয়নিক স্ফিয়ার? যেমন আমরা একটি উদাহরণ নিয়ে নিই, K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানেট। এই পটাশিয়াম ফেরোসায়ানেটকে যদি জলীয় দ্রবণে আয়নিত হয়ে K+ এবং FeCN6 4- আয়ন উৎপন্ন করবে। তো এক্ষেত্রে এই যে একটি জটিল আয়ন উৎপন্ন হচ্ছে অর্থাৎ কমপ্লেক্স আয়ন এবং পটাশিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে, তাহলে K4FeCN6 এর ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অঞ্চলটিকে দেখা হয়েছে অর্থাৎ FeCN6, যেটা কিনা FeCN6 4- আয়ন অর্থাৎ জটিল আয়ন, এই অঞ্চলটিকে বলা হয়ে থাকে সবর্গীয় পরিমণ্ডল। এবং থার্ড ব্র্যাকেটের বাইরে আছে K4, যেটা কিনা উৎপন্ন করেছে K+ আয়ন, 4টে K+ আয়ন, এটাকে বলা হয়ে থাকে আয়নীয় পরিমণ্ডল। এটি আমরা একটি সহজভাবে বুঝে নিই যে আয়নীয় পরিমণ্ডল এবং সবর্গীয় পরিমণ্ডল কি জিনিস। এটি হলো জটিল আয়নটির সংকেত FeCN6 4-, এখানে CN গুলি Fe পরমাণুর সঙ্গে ডেটিভ বন্ড বা অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে। এই অঞ্চলটিকে বলা হয়ে থাকে সবর্গীয় পরিমণ্ডল বা কোঅর্ডিনেশন স্ফিয়ার। তো আমরা এটাকে এইভাবে কল্পনা করতে পারি, একটা নির্দিষ্ট অঞ্চল। এবার যে 4টি K+ আয়ন রয়েছে, এই K+ আয়নগুলি চারিদিক দিয়ে রয়েছে এবং সেটাকেও একটি নির্দিষ্ট অঞ্চল হিসেবে আমরা কল্পনা করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা দুটো অঞ্চল পেয়ে গেলাম, একটি হলো ভেতরের অঞ্চল যেটিকে আমরা ইনার স্ফিয়ার বলতে পারি, অথবা সবর্গীয় পরিমণ্ডল বা কোঅর্ডিনেশন স্ফিয়ার বলতে পারি, কারণ এখানে কমপ্লেক্স আয়নটা রয়েছে এবং তার চতুর্দিকে রয়েছে K+ আয়ন, অর্থাৎ এটিকে আমরা বলবো আয়নীয় পরিমণ্ডল। যেহেতু K+ আয়নগুলি আয়নিত হচ্ছে এবং এরা যে কোনো দিক থেকে কমপ্লেক্স আয়নের সঙ্গে যুক্ত হতে পারে বা ধাতুটির সঙ্গে যুক্ত হতে পারে, তাই এর নির্দিষ্ট কোনো দিক নেই। কিন্তু কমপ্লেক্স আয়ন অর্থাৎ FeCN6 4- এই আয়নটি একটি নির্দিষ্ট দিক অভিমুখ থাকার জন্য এরা ডিরেকশনাল হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, সবর্গীয় পরিমণ্ডল বা কোঅর্ডিনেশন স্ফিয়ার এবং আয়নীয় পরিমণ্ডল বা আয়নিক স্ফিয়ার। তো সবর্গীয় পরিমণ্ডল যেহেতু ভেতরে থাকছে তাই একে ইনার স্ফিয়ারও বলা যেতে পারে, এবং আয়নীয় পরিমণ্ডল যেহেতু বাইরের দিকে থাকছে তাই এটাকে বলা যেতে পারে আউটার স্ফিয়ার। এটি হলো আমাদের জটিল যৌগের প্রাথমিক ধারণা। নেক্সট হচ্ছে জটিল লবণের প্রকারভেদ, অর্থাৎ জটিল যৌগই হলো জটিল লবণ। এই জটিল লবণ কত রকমের উপর হয়ে থাকে। আয়নীয় পরিমণ্ডলের প্রকৃতি অনুযায়ী জটিল লবণের শ্রেণীবিভাগ। তো আয়নীয় পরিমণ্ডলের প্রকৃতি অনুযায়ী জটিল লবণকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে একটি হলো ক্যাটায়নিক জটিল লবণ। ক্যাটায়নিক জটিল লবণ, এই নাম থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়ন, অর্থাৎ এখানে আমরা একটি যৌগ নিয়েছি, এই যৌগটিকে যদি আমরা বিশ্লেষণ করি জলীয় দ্রবণে, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো CONH3 3+ এবং 3Cl-। যেহেতু কমপ্লেক্স আয়নটি অর্থাৎ এই যৌগটি ক্যাটায়ন, +3 চার্জ বিশিষ্ট অর্থাৎ ক্যাটায়ন, যেহেতু এটি ক্যাটায়ন তাই এটি হলো ক্যাটায়নিক জটিল লবণ। এবার হবে অ্যানায়নিক জটিল লবণ। তাহলে এই উদাহরণটিতে দেখা যাচ্ছে যে জটিল আয়নটি উৎপন্ন হচ্ছে সেটি অ্যানায়ন। এক্ষেত্রে এই জটিল আয়ন উৎপন্ন হচ্ছে, এটা জটিল আয়ন এবং এটি 4- চার্জ বিশিষ্ট অর্থাৎ অ্যানায়ন। সুতরাং জটিল আয়নটি যদি অ্যানায়ন হয় তবে আমরা তাকে অ্যানায়নিক জটিল লবণ বলবো। এবং আরেকটি ভাগ হলো প্রশম জটিল লবণ, অর্থাৎ যেটি কোনো আয়ন দ্বারা চিহ্নিত করা যায় না, যেমন NiCO4। এটি কিন্তু Na এর জারণ স্তর 0 এবং কার্বনিল যে 4টি কার্বনিল যুক্ত আছে CO, এই CO কিন্তু 0 জারণ স্তরে রয়েছে। সুতরাং এটি একটি প্রশম লবণ। লিগ্যান্ডের প্রকৃতি অনুযায়ী জটিল লবণকে দুভাগে ভাগ করা যায়। একটি হলো হোমোল্যাপটিক। এই যে উদাহরণটি দেখতে পাচ্ছি, এই উদাহরণটিতে আমরা কমপ্লেক্স আয়নের মধ্যে অর্থাৎ কমপ্লেক্স পেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে CN লিগ্যান্ড হিসেবে উপস্থিত রয়েছে। তো লিগ্যান্ড হিসেবে 6টি CN রয়েছে, তা একই রকম লিগ্যান্ড 6টি CN একই, তাই এটি হলো হোমোল্যাপটিক। এবং আরেকটি হলো হেটারোলেপটিক। হেটারোলেপটিক কি জিনিস? হেটারোলেপটিক এই উদাহরণটিতে দেখা যাচ্ছে যে লিগ্যান্ড হিসেবে কিন্তু NH3 রয়েছে 6টি এবং Cl2 রয়েছে 2টি। সুতরাং এখানে 2 রকমের লিগ্যান্ড রয়েছে। কি কি রয়েছে? একটি NH3 এবং একটি Cl।
অর্থাৎ লিগ্যান্ডগুলো একই রকম নয়, তাই এটি হলো হেটারোলেপ্টিক। এইভাবে লিগ্যান্ড অনুযায়ী আমরা দু রকম শ্রেণীবিভাগ পেয়ে থাকি। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব লিগ্যান্ডের শ্রেণীবিভাগ সম্পর্কে এবং জটিল যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে, জটিল যৌগ কেন কালার হয়, জটিল যৌগের ইলেকট্রন বিন্যাস কি, জটিল যৌগের নামকরণ কি, এই সমস্ত কিছু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।